UEFA Champions League quarterfinals first leg, guess who will win, presenting by Football Showman। অর্থাৎ আজকে এই সিরিজের প্রথম এপিসোডে আমরা কথা বলবো দ্য মোস্ট ওয়ান্টেড ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ, এই ম্যাচটা নিয়ে। সো ম্যাচটা হচ্ছে আপনার 7 তারিখ রাত 1টায়, টেকনিক্যালি 8 তারিখ হয়ে যায় আর কি, এবং খেলাটা হবে আপনার সান্তিয়াগো বার্নাবিউতে অর্থাৎ রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে। সো এই খেলাটা চলেন একটু অ্যানালাইসিস করে আসি। রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ অর দ্য গ্যালাক্টিকোস ভার্সেস দ্য বাভারিয়ানস, মানে খুবই এক্সাইটিং একটা ফিক্সচার আমাদের সামনে চলে আসছে এবং ফুটবল ফ্যান্সরা আসলে এই ধরনের ফিক্সচারের জন্যই অপেক্ষা করে। রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের ফার্স্ট লেগের খেলাটা হবে আপনার সান্তিয়াগো বার্নাবিউতে অর্থাৎ রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে, যেখান থেকে জয় নিয়ে ফিরে আসা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, বাট নট ইম্পসিবল। সো এই নট ইম্পসিবল বাট ভেরি ডিফিকাল্ট টাস্কটাই সম্পূর্ণ করতে হবে আপনার বায়ার্ন মিউনিখকে, এবং আই থিঙ্ক বায়ার্ন মিউনিখই এরকম একটা টিম যারা যোগ্যতা রাখে সান্তিয়াগো বার্নাবিউতে যায়া জয় ছিনায়া আনতে। বাট স্টিল ইট ইজ রিয়াল মাদ্রিদ অ্যান্ড ইট ইজ রিয়াল মাদ্রিদস হোম গ্রাউন্ড, যেখান থেকে আপনি সহজে তো জয় নিয়ে আসতে পারবেন না, এটা তো 100% শিওর। সো এই ইম্পসিবল কাজটাই আসলে বায়ার্ন মিউনিখকে করতে হবে। যদি তারা মানে সান্তিয়াগো বার্নাবিউ থেকে জয় নিয়ে ফেরত আসতে পারে, তাহলে আপনি বলতে পারেন বায়ার্ন মিউনিখ একটা হিউজ অ্যাডভান্টেজ নিয়ে থাকবে নিজেদের হোম গ্রাউন্ডে সেকেন্ড লেগে। বাট স্টিল ইটস রিয়াল মাদ্রিদ অ্যান্ড দে আর দ্য বস অফ চ্যাম্পিয়ন্স লিগ, কারণ তারা সবচেয়ে বেশিরভাগ চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এবং প্রত্যেকবারই ভালো পারফর্ম করে থাকে চ্যাম্পিয়ন্স লিগে। অন্য সব টুর্নামেন্টে কী করতেছে সেটা দেখার বিষয় না, বাট চ্যাম্পিয়ন্স লিগ আসলেই এবং ভালো টিমের সামনে পড়লেই তারা ভালো পারফর্ম করা শুরু করে দেয়। আপনি যদি রিয়াল মাদ্রিদকে বিচার করেন, যেমন তারা মায়োরকার সাথে সর্বশেষ ম্যাচে হারলো এই 2-1 গোলে, এর আগে তারা হেতাফের সাথেও হারছে, দেন আরও ছোটো টিমের সাথেও তারা হারছে আলবিসেতে, যারা তাদেরকে নক আউট করে দিছিল আপনার ওই যে ইসের থেকে, এই কোপা দেল রে থেকে। বাট এইসব ম্যাচ দিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের ম্যাচ জাজ করতে পারবেন না, বিকজ চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ সবসময় ভয়ঙ্কর। সো এনিওয়েজ, বায়ার্ন মিউনিখের ব্যাপারে যদি কিছু বলি তাহলে বলতে হবে বায়ার্ন মিউনিখ ইজ দ্য মোস্ট ইনফর্ম টিম রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আপনার ওয়ার্ল্ড ফুটবলে। কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, বুন্দেসলিগায় সর্বশেষ 28 ম্যাচে, সর্বশেষ না, বুন্দেসলিগায় এখন পর্যন্ত টোটাল 28 ম্যাচই খেলা হয়েছে, যেখানে বায়ার্ন মিউনিখ স্কোর করছে 100 গোল। ক্যান ইউ ইম্যাজিন? দিস ইজ ক্রেজি, জাস্ট ক্রেজি। 100 গোল 28 ম্যাচে, এরকম রেকর্ড আজ পর্যন্ত কোনো টিম করতে পারে নাই। অলমোস্ট 3 গোলের বেশি করে পড়তেছে, প্রায় 4 গোল। আপনি দেখেন 4-25-এ যদি 100 হয়, তাহলে 28 ম্যাচে 100 গোল, অলমোস্ট 3 পয়েন্ট সামথিং এরকম করে পড়বে আর কি পার ম্যাচে অ্যাভারেজ করলে গোল। এনিওয়েজ, বায়ার্ন মিউনিখের যে অ্যাটাকিং লাইন আপ, এই লাইন আপ টোটালি এই স্কোর লাইনটাকে জাস্টিফাই করে। কেন? সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখ এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে একমাত্র টিম যাদের কাছে আমি মনে করি পার্সোনালি অ্যাটাকিং ট্রায়ো আছে, লাইক আপনার লেফট উইং, রাইট উইং অ্যান্ড অ্যাজ আ প্রপার নাম্বার 9। অ্যাটাকিং ট্রায়ো বলতে আমরা কি বুঝি? অ্যাটাকিং ট্রায়ো বলতে আমরা বুঝি হচ্ছে, যেমন ধরেন MSN ট্রায়ো, মেসি, সুয়ারেজ, নেইমার বার্সেলোনায় যখন ছিল। এরপরে আপনার BBC ট্রায়ো, বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো, ওইটার একটা রিয়াল মাদ্রিদের ট্রায়ো ছিল MSN এর সময়ই। দেন আপনার এই যে লিভারপুলে একটা ট্রায়ো ছিল, সালাহ, মানে অ্যান্ড ফিরমিনো, সো ক্লপের আন্ডারে। সো এই যে এই মানে অ্যাটাকিং প্লেয়ারগুলা যারা ইন্ডিভিজুয়ালি গ্রেট পারফর্মার, প্লাস এরা একজন আরেকজনের সাথে অ্যাজ আ টিম পারফর্ম করতে পারে এবং কমপ্লিমেন্ট করে একজন আরেকজনকে। এরকম না যে শুধু একজনই গোল মাইরা যাইতেছে আর বাদ বাকি 2জন মিলে ওরে সব অ্যাসিস্ট করতেছে, এরকম না। ওদের যদি আপনি ইন্ডিভিজুয়ালি খেলতে দেন তাইলেও ভালো পারফর্ম করবে, আবার যদি 3 জনকে একসাথে খেলান তাইলেও অ্যাজ আ টিম অনেক ভালো পারফর্ম করবে। তখনই আমরা সেটাকে অ্যাটাকিং ট্রায়ো বলি, কারণ এই অ্যাটাকিং ট্রায়ো হওয়ার জন্য টিম পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে আপনি আমাকে বায়ার্ন মিউনিখ ছাড়া আর একটা টিমও দেখাইতে পারবেন না যাদের একটা প্রপার অ্যাটাকিং ট্রায়ো আছে। রিয়াল মাদ্রিদেও কিন্তু অ্যাটাকিং ট্রায়ো নাই, কজ আইদার রদ্রিগো থাকে না কখনো, নাইলে ভিনিসিয়াস হারায় থাকে, নাইলে এমবাপ্পে হারায় যায়, ইনজুরি হোক যেটাই হোক, মানে যে কোনো কারণেই হোক, এদের কম্বিনেশন এখনও ওই লেভেলে যায় নাই যে আপনি ওদেরকে অ্যাটাকিং ট্রায়ো বলতে পারবেন। বার্সেলোনায় ডুও আছে, লামিন ইয়ামাল, রাফিনহা ডুও আছে, বাট অ্যাটাকিং ট্রায়ও এখনও ফর্ম হয় নাই। সো এনিওয়েজ, এটা এখানে ইম্পর্টেন্ট বিষয় না। বিষয়টা হচ্ছে আমি এটা বোঝাইতে চাচ্ছি যে বায়ার্ন মিউনিখ ইজ দ্য অনলি টিম যাদের কাছে অ্যাটাকিং ট্রায়ো এক্সিস্ট করে, এবং তাদের যে অ্যাটাকিং ট্রায়ো, সেই ট্রায়োতে 2 জন প্লেয়ার ব্যালন ডিওর উইনিং রেসের টপ 5-এর মধ্যে আছে। যেমন ধরেন আপনার হ্যারি কেন এবং মাইকেল অলিজে। লুইস ডিয়াজ ইজ এ ভেরি আন্ডাররেটেড প্লেয়ার, আই পার্সোনালি ফিল লাইক আপনার ব্রুনো ফার্নান্দেজ, কারণ লুইস ডিয়াজ ইজ এ কাইন্ড অফ প্লেয়ার যে আপনার ধরেন
মানে অভিনয় জগতে যেমন নওয়াজুদ্দিন সিদ্দিকী নামের একজন আছে না, আপনারা যারা যারা চিনেন তারা তো বুঝছেনই। সো ওই রকম একটা প্লেয়ার হইলো আপনার এই লুইস ডিয়াজ। হ্যারি কেন একটু শঙ্কার মধ্যে আছে যে সে খেলতে পারবে কি পারবে না, বাট ভিনসেন্ট কোম্পানির কাছে এটা জানা গেছে যে হয়তো সে খেলতে পারে, পজিটিভ রেসপন্স পাওয়া গেছে আর কি এখন পর্যন্ত। সো এনিওয়েজ, যদি এই তিনজনের একজন মিস আউট করে, অর্থাৎ সেটা হ্যারি কেন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাইলে আপনার খুব সম্ভবত সার্জ গ্যানাব্রি অ্যাজ এ নাম্বার 9 স্টার্ট করবে এবং জামাল মুসিয়ালা উইল প্লে অ্যাজ এ নাম্বার 10। কারণ বায়ার্ন মিউনিখ সবসময়ই অলমোস্ট বলা চলে ফুটবলের যে বেসিক ফরমেশন অর্থাৎ 4-2-3-1, এই 4-2-3-1 ফরমেশন ফলো করে খেলে, যেখানে তারা একটা প্রপার নাম্বার 10 খেলায়, প্লাস আপনার লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, প্রপার উইঙ্গার পজিশনে তারা খেলায় না, তাদের উইঙ্গারদেরকে একটু নিচে উপরে করে খেলায় যাতে ওই প্লেয়ারগুলো আপনার ডিফেন্সিভ লাইন আপেও হেল্প করতে পারে। বায়ার্ন মিউনিখের কাছে আপনার টোটালি ব্যালেন্সড একটা টিম আছে, যেখানে তারা লাস্ট ম্যাচে আমি দেখছি উপামেকানোরে খেলায় নাই, অর্থাৎ উপামেকানোরে কিন্তু রেস্ট দিছিল, প্লাস আপনার আলফোনসো ডেভিস সেও সাবস্টিটিউট হিসেবে নামছিল লাস্ট ম্যাচে, বুন্দেসলিগার ম্যাচের কথাটা বলতেছি। দেন আপনার অ্যাটাকিং ট্রানজিশনে রিয়াল মাদ্রিদের স্পিড ক্যাপচার করতে বায়ার্ন মিউনিখের কাছে কিন্তু স্পিডস্টার প্লেয়ারও আছে, অর্থাৎ স্পিড নিয়ে বায়ার্নের প্রবলেম হওয়ার কথা না, লাইক আলফোনসো ডেভিস। অ্যান্ড জার্মান প্লেয়াররা একটু নর্মালি বেশি স্পিডি হয় সাধারণত। প্লাস আপনার যদি দেখেন বায়ার্ন মিউনিখের যে হোল্ডিং মিডফিল্ড, যেখানে আপনার ইয়োশুয়া কিমিক এক্সিস্ট করে, হি ইজ নট আ প্লেয়ার, হি ইজ আ ওয়ারিয়র, আপনি বলতে পারেন ইয়োশুয়া কিমিক ইজ আ ওয়ারিয়র। এবং ভালভের্দে ভার্সেস ইয়োশুয়া কিমিক, এই ফাইটটা খুবই এক্সাইটিং, একটা আগুন ফাইট হইতে যাইতেছে, বিকজ মিডফিল্ডে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। কিমিক ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যে বেশিরভাগ টাইম ডিফেন্সিভ মোডে থাকে, এবং ভালভের্দে ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যে বেশিরভাগ টাইম অ্যাটাকিং মোডে থাকে। যদিও সে ট্রেন্টের অনেকবার অ্যাস সেভ করছে এখন পর্যন্ত, কারণ ভালভের্দে যদি ট্রেন্টকে সাপোর্ট না দিত এই বিগত এই লাস্ট কয়েকদিন ধরে, তাইলে ট্রেন্ট যে একজন ভালো ডিফেন্ডার না, অর্থাৎ ট্রেন্ট কিন্তু খুব ভালো পাসার, যেমন ধরেন আপনার এই বেকহামের মতো বা টনি ক্রুজের মতো উড়ায় টুড়ায় লব বল, লং বল এগুলো ফালাইতে পারবে, বাট ও যে মানে ডিফেন্সিভলি একটু উইক, এই জিনিসটা কিন্তু ভালভের্দে থাকলে বোঝা যায় না। আর ভালভের্দে যদি না থাকে তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ট্রেন্ট যে ডিফেন্সিভলি উইক, এবং সেটা লাস্ট ম্যাচেও প্রুভ হয়েছে কিন্তু, এই আপনার যখন এই মায়োরকার এগেনস্টে খেলতেছিল। কিম মিন জে এই প্লেয়ারটা যদি না খেলে রিয়াল মাদ্রিদের এগেনস্টে, তাইলেই আমার মনে হয় বেশি বেটার হয় যদি আপনার জনাথান তাহ অ্যান্ড ডায়োড উপামেকানো এই দুইজনকে খেলানো হয়। বায়ার্ন মিউনিখ যদি এই দুইজনকে খেলায়, তাইলে আমার মনে হয় বায়ার্ন মিউনিখ খেলার কন্ট্রোলটা আরেকটু বেশি ধরে রাখতে পারবে। প্লাস বায়ার্ন মিউনিখের আপনার মিডফিল্ডও ভালো আছে, যেখানে আপনার গরেৎসগা অর পাভলোভিচ এই দুজনের একজন থাকবে কিমিকের সাথে, কিমিক থাকবে অবভিয়াসলি, এবং আপনার অ্যাটাকিং মিড অর্থাৎ নাম্বার 10 পজিশনটা একটু ক্রিটিক্যাল হবে। কেন? যদি আপনার হ্যারি কেন খেলে, তাইলে আপনার সার্জ গ্যানাব্রি আই থিঙ্ক উইল স্টার্ট অ্যাজ আ নাম্বার 10 অর্থাৎ অ্যাটাকিং মিডে। আর যদি হ্যারি কেন না খেলে, তাহলে সার্জ গ্যানাব্রি স্টার্ট করবে আপনার নাম্বার 9 পজিশনে, এবং নাম্বার 10-এ চলে আসবে আপনার জামাল মুসিয়ালা। সো আমরা জামাল মুসিয়ালার ম্যাজিক দেখতে পারবো। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে জামাল মুসিয়ালা কিন্তু ক্রুশাল একটা রোল প্লে করবে এই ম্যাচে, ফার্স্ট লেগ হোক এবং সেকেন্ড লেগ হোক। সো দুই ম্যাচেই জামাল মুসিয়ালার একটা ক্রুশাল রোল আপনারা দেখতে পারবেন। প্লাস হচ্ছে আপনার জামাল মুসিয়ালা আমার মনে হয় সাবস্টিটিউট হিসেবে নামবেন যদি হ্যারি কেন খেলেন, এবং সার্জ গ্যানাব্রি যদি আপনার নাম্বার 10-এ খেলেন, তাহলে জামাল মুসিয়ালা সাবস্টিটিউট হিসেবে নামবেন। প্লাস লিনহার্ড কার্ল এই প্লেয়ারটার কথা কিন্তু ভুললে চলবে না, কারণ এ কিন্তু এখন অনেক ভালো ফর্মে আছে। প্লাস লিনার্ড কার্ল কিন্তু কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়নও শেয়ার করছিল, যেখানে সে বলছিল যে সে রিয়াল মাদ্রিদে ভবিষ্যতে কোনো না কোনো একদিন যাইতে চায়, এটা তার ড্রিম। সো বায়ার্ন মিউনিখের প্লেয়ার হয়ে সে রিয়াল মাদ্রিদে যাইতে চায়, সে এক্সিস্ট করে অলরেডি বায়ার্ন মিউনিখে, অ্যান্ড বায়ার্ন মিউনিখ ইজ নট আ স্মল ক্লাব, বায়ার্ন মিউনিখ ইজ আ ভেরি বিগ ক্লাব, বাট রিয়াল মাদ্রিদের একটা অরা আছে, একটা ব্যাপার আছে। সো এই কারণে অনেক প্লেয়ারই রিয়াল মাদ্রিদে যাইতে চাইবে, এটাই খুব স্বাভাবিক। সো এখনও ওর বয়স কম, ও যদি আরেকটু বয়স্ক হতো, আরেকটু ম্যাচিউর হতো, তাহলে হয়তো এই ধরনের ওপিনিয়ন এখন শেয়ার করতো না, হয়তো ওর মনের ভিতরে থাকতো বাট শেয়ার করতো না। এনিওয়েজ, ওর জন্য ব্যাপারটা একটা এক্সাইটিং বিষয়। প্লাস লিনার্ড কার্ল মানে বায়ার্ন মিউনিখের হয়ে যদি রিয়াল মাদ্রিদকে ইমপ্রেস করতে পারে, অর্থাৎ রিয়াল মাদ্রিদকে হারাই দিতে পারে, তবে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের অ্যাটেনশন সে খুব ভালোভাবে গ্র্যাব করতে পারবে। সো এই কারণে হইলো মানে লিনার্ড কার্ল ভালো পারফর্ম করার ট্রাই করবে যদি সুযোগ পায় ম্যাচে, অ্যান্ড অবভিয়াসলি সুযোগ পাবে আমার মনে হয়। অ্যান্ড অন্যদিকে যদি রিয়াল মাদ্রিদের অবস্থাটা একটু চিন্তা করি, তবে আমার বলতে হবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে সবসময়ই একটা মানে ডেঞ্জারাস টিম। অন্য টুর্নামেন্টে অন্য কোন টিমের এগেনস্টে কী করলো না করলো ওইগুলো দেখার বিষয় না, বাট চ্যাম্পিয়ন্স লিগ যখনই আসে রিয়াল মাদ্রিদ তখনই মানে একেবারে জায়গা ওঠে এবং জাদু মন্ত্রের খোলস ছেড়ে বাইর হয়ে চলে আসে। এবং এই ম্যাচে
আমি মনে করি ভালভের্দে আবারও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে যাইতেছে। মানে ভালভের্দে এখন একটা এমন পর্যায়ের প্লেয়ার হয়ে গেছে, আপনি বলতে পারেন যেমন ধরেন বার্সেলোনার জন্য মেসি যেই রোলটা প্লে করে, এরপরে আপনার ধরেন রিয়াল মাদ্রিদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো যে একটা মানে পজিশন হোল্ড করে। সো ওরা যখন মাদ্রিদে বা বার্সেলোনায় বা কোনো একটা টিমের হয়ে খেলে তখন একটা ডিফারেন্ট মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় না। সো এই মুহূর্তে ভালভের্দে আমার মনে হয় তার ক্যারিয়ারের একেবারে প্রাইমে আছে, এমন প্রাইমে ভালভের্দে জীবনেও পায় নাই। প্লাস এখন আমার মনে হইতেছে যে ভালভের্দে ইজ কাইন্ড অফ প্লেয়ার যে রিয়াল মাদ্রিদের মেইন ম্যান এখন আপনি বলতে পারেন, এবং ওই হচ্ছে ডিফারেন্স মেকার। রিয়াল মাদ্রিদ যদি ডিফারেন্স মেক করতে পারে তাহলে ভালভের্দে এখানে ইনভলভ থাকবে ফর শিওর। অ্যান্ড রিয়াল মাদ্রিদের অলমোস্ট সব প্লেয়ারই কিন্তু ব্যাক করে ফেলছে, অর্থাৎ অ্যাডার মিলিটাও ইনজুরি থেকে ব্যাক করছে, দেন আপনার জুড বেলিংহামও ব্যাক করছে, এমবাপ্পেও ব্যাক করছে, আপনার ভিনিসিয়াস অ্যান্ড ভালভের্দে এরা তো খেলবেই। সো ওভারঅল যদি রিয়াল মাদ্রিদের টিমটাকে দেখেন তারা কিন্তু ঠিকঠাক মতো এখন গুছায়া ফেলছে। শুধু রদ্রিগো ইনজুর্ড, ওইটা কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ ভালভের্দে ইজ গোয়িং টু টেক ওভার দ্য রাইট উইং পজিশন, যেখান থেকে সে আবার ট্রেন্টের অ্যাসও সেভ করতে পিছে চলে আসে বারবার। সো এই জায়গাটা খুবই একটা ক্রিটিক্যাল জোন, এবং আমার মনে হয় ভালভের্দে এখন ওই যে প্রাইম গ্যারেথ বেল ওই টাইপের একটা ফর্মে আছে। সো ও আসলে ডিফেন্সও করে, অ্যাটাকিংয়েও যায়, ও একলাই 6-7 জনের খেলা ফেলে। সো এই জিনিসটা কিন্তু খুবই মানে প্যারা দেয় অন্য আরেকটা টিমের। আপনি মনে করেন যে যত স্ট্রং টিমই হন না কেন, একটা প্লেয়ারই যখন আপনার 4-5 জনের খেলাটা খেলা দেয়, অর্থাৎ ডিফেন্সও করতেছে, মিডেও খেলতেছে, অ্যাটাকিংও যাইতেছে, উইংয়েও খেলতেছে, তখন কিন্তু আপনার জন্য লাইফ অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং ভালভের্দে এটাই করবে। আপনার বায়ার্ন মিউনিখের এগেনস্টে ভালভের্দে এটাই করবে। সো ওভারঅল যদি চিন্তা করি তাহলে আপনার রাইট উইংয়ে ভালভের্দের যদি রিয়াল মাদ্রিদ খেলায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে এখন লেফট উইংয়ে ভিনিসিয়াস, আর অ্যাটাকিংয়ে নাম্বার 9-এ তো এমবাপ্পে আসেই, প্লাস মিডে আপনার আর্দাগুলের এই জুড বেলিংহাম, চুয়ামেনি, কামাভিঙ্গা এদের মধ্যে সাফল করে খেলাইতে পারে। প্লাস আপনার যদি ডিফেন্সে দেখি, ডিফেন্সেই আসলে মেইন প্রবলেমটা হবে রিয়াল মাদ্রিদের আমার যতটুকু মনে হয়। যদি আপনার রুডিগার এই রোনাল্ড আরাউহো মার্কা কিছু না করে তাইলে রিয়াল মাদ্রিদ ভালোই খেলবে আমার মনে হয়। কিন্তু স্টিল আমি মনে করি রিয়াল মাদ্রিদের ডিফেন্সে বেশ কিছু প্রবলেম আছে, কারণ ট্রেন্ট ওই লেভেলের ডিফেন্স আমার মনে হয় আসলে করে না খেলার মধ্যে। সে অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ড আপনি বলতে পারেন অনেক বেশি কার্যকর আমার কাছে পার্সোনালি মনে হয়, নট অ্যাজ আ রাইট ব্যাক। সো ওই জায়গাটায় একটা মানে গ্যাপ আমি দেখি, যেখানে আপনার রাইট উইং থেকে বায়ার্ন মিউনিখের রাইট উইং অর্থাৎ মাইকেল অলিসে যেখান থেকে ঢুকবে, ওইখানে যদি ভালভের্দে বেশি অ্যালার্ট না থাকে তাহলে কিন্তু আপনার ট্রেন্টের লাইফ হেল বানায় ফেলবে অলিসে। সো অলিসের মানে ট্রেডমার্ক স্টাইল যেটা, সেটা হচ্ছে আপনার একেবারে ওই আরিয়েন রবেনের ফটোকপি আমার মনে হয় পার্সোনালি অলিজেকে। কারণ অলিজের স্টাইল কি ওইটা কিন্তু সবাই জানে, ফুটবল ওয়ার্ল্ডের সবাই জানে যে অলিজে আসবে, আইসে আপনার একটা কাট করে এদিকে ঢুকবে, ঢুইকা লেফট পায়ে একটা শট মারবে, ঠিক আছে, রাইট কর্নারে আপনার ডিবক্সের। সো ওইটা আপনি জানেন, বাট কিছু করতে পারবেন না। সো এটাই হচ্ছে কোয়ালিটি প্লেয়ার, মানে আপনি অলরেডি তার ট্রিক্স জানেন, বাট ও ওইটাই করবে এবং আপনি ওটা ফিরাইতে পারবেন না। এটা মানে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হইতে পারে? দিস ইজ সামথিং ভেরি ভেরি ক্রেজি। এবং আপনি চিন্তা করেন ওদের যে নাম্বার 9 বায়ার্ন মিউনিখের যে নাম্বার 9 হ্যারি কেন, ও যদি ফার্স্ট টু লাস্ট 90 মিনিটস খেলে, তবে বিষয়টা হচ্ছে আপনার হ্যারি কেন ইজ অলওয়েজ আ থ্রেট। হ্যারি কেন যে কোনো টিমের বিপক্ষে আপনার ওই ডিবক্সের আশেপাশে ঘুরলেই একটা থ্রেট, কারণ ও কোনখান থেকে কখন কত জোরে কোথায় শট মাইরা বসবে আপনি কিন্তু জানেন না, নো ওয়ান নোজ। আমার মনে হয় হ্যারি কেন নিজেও জানে না, মানে ও যে কখন কি করে পাগলের মতো গোল স্কোর করে ফেলে। সো ওই দিক থেকে চিন্তা করলে হ্যারি কেন উইল বি আ কি প্লেয়ার, এবং এই ধরনের প্লেয়ার অর্থাৎ হ্যারি কেনের মতো প্লেয়াররা কিন্তু আপনার মানে জিতার চান্স ইনক্রিজ করে পার্সেন্টেজ ওয়াইজ। দ্যাট মিনস বায়ার্ন মিউনিখের চান্স 1% or 2% বাইরা যাবে জিতার ক্ষেত্রে, এবং এই ধরনের পার্সেন্টেজ বাড়ানোটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই ধরনের খেলায়। বিকজ আপনি চিন্তা করেন একটা টিমের কাছে যখন এই টাইপের প্লেয়ার থাকে, অথবা যদি আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যেমন ধরেন একটা টিমের কাছে একটা ভালো সেট পিস টেকার আছে, যেমন ধরেন মেসি আছে ফ্রি কিক নেওয়ার জন্য, অথবা রোনালদো আছে, জেমস ওয়ার্ড প্রাউজ অনেক ভালো ফ্রি কিক নিত, এখন অত একটা দেখি না আমি তাকে। বাট ফ্রি কিক মাস্টার যদি আপনার টিমের মধ্যে একজন থাকে, দ্যাট মিনস আপনার টিমের জিতার প্রবাবিলিটি ইনক্রিজ হয় পার্সেন্টেজ ওয়াইজ। এবং এই ব্যাপারটা কিন্তু এইসব ম্যাচে অনেক অনেক বেশি কার্যকর, কারণ আপনার জিতার চান্স আপনি যতটা বাড়াইতে পারেন পার্সেন্টেজ ওয়াইজ, সেটা যদি আপনার 0.1%ও বাড়াইতে পারেন তাও কিন্তু ভালো।
সো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। এবং হ্যারি কেন ইজ নট আ প্লেয়ার যে সবসময় বক্সের ভিতরেই বসে থাকে লাইক আর্লিং হালান্ড। হ্যারি কেন কিন্তু আপনার নিচে নাইমা আসে, ডিফেন্ড করে, প্লাস হ্যারি কেনও কিন্তু আপনার ওই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো লং বল ফালাইতে পারে। সো এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস এই ব্যাপারটা, যে আপনার নাম্বার 9 নিচেও আসতেছে, প্লাস ও একটা মিডফিল্ডের মতো আচরণ করতেছে। সো ও যখন লং বলগুলো ফালাবে তখন বায়ার্ন মিউনিখের কাছে কিন্তু স্পিড স্টার প্লেয়ার আছে। সেটা যদি আপনার আলফোনসো ডেভিস হয় তাহলে ট্রেন্ট ওরে জীবনেও ধরতে পারবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। আর বায়ার্ন মিউনিখের এখন আমি যেটা দেখি, আলফোনসো ডেভিসের জায়গায় বেশিরভাগ টাইম চান্স পাইতেছে হচ্ছে আপনার বিশফ, জার্মানির আরেকজন ইয়াংস্টার প্লেয়ার আপনি বলতে পারেন। এবং লাস্ট ম্যাচে সে 2টা গোল স্কোর করছে, 2টা ক্রেজি গোল স্কোর করছে। এবং আপনার স্টানিসিচ অর লাইমার এরা হচ্ছে আপনার খুবই ভার্সাটাইল, রাইট ব্যাক লেফট ব্যাক সব অ্যাঙ্গেলেই খেলতে পারে। প্লাস আপনার এই গারেইরো পর্তুগালের ও আছে, ও আপনার কখনো অ্যাটাকিং মিডে খেলে, কখনো লেফটে খেলে, কখনো রাইটে মিডে, মানে হোল্ডিং মিড, সব পজিশনে খেলতে পারে। সো বায়ার্ন মিউনিখের কিন্তু এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে তাদের হাতে যেই প্লেয়ারগুলো আছে এরা আসলে অনেকগুলো ভার্সাটাইল পজিশনে খেলতে পারে। যদি আমি রিয়াল মাদ্রিদের পারফরমেন্স বিচার করি, যদি রিসেন্ট পারফরমেন্স বিচার করি, তবে আপনি দেখবেন রিয়াল মাদ্রিদ সর্বশেষ ভালো খেলছে ম্যানচেস্টার সিটির এগেনস্টে। এবং সিটির এগেনস্টে যে সেকেন্ড লেগে খেলে আসছে তারা এতিহাদ স্টেডিয়ামে, ওই ম্যাচটা কিন্তু ওরা অত একটা ভালো খেলে নাই। যদিও এটা রিয়াল মাদ্রিদ জিতে আসছে, বাট স্টিল ওইটা ওরা অত ভালো খেলে নাই। সিলভার রেড কার্ড পাওয়ার পর সিটি কিন্তু ঠিকই রিয়াল মাদ্রিদের একেবারে গলা চাইপা ধরছিল, ইভেন 10 জনের ম্যান নিয়ে। কারণ হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে অত ভালো পারফর্ম করে নাই, ওরা নিজেদেরকে সেভ করতেই ব্যস্ত ছিল। ইভেন সিটি কিন্তু গোল স্কোর করছিল যেগুলো আপনার অফসাইড রুলের কারণে বাতিল হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু বায়ার্ন মিউনিখ দেখছে, এবং বায়ার্ন মিউনিখ অলরেডি এগুলো নিয়ে স্টাডি করে ফেলছে, আপনি 100% শিওর থাকতে পারেন। এবং ভিনসেন্ট কম্পানি কিন্তু এক্স সিটির প্লেয়ার, সো ওর একটা মানে প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সিও থাকতে পারে রিয়াল মাদ্রিদের এগেনস্টে, যে সিটিরে হারাইছোস এখন আমি তোদেরকে হারাই দিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার থাকতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো রিয়াল মাদ্রিদের ম্যানেজার আরবেলোয়ার জব অ্যাট সিরিয়াস রিস্ক। কারণ হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ ওকে আলটিমেটাম এটা দিয়ে দিছে যে ও যদি চ্যাম্পিয়ন্স লিগে কিছু করতে না পারে তাইলে কিন্তু ওর জব আসলে চলে যাবে। কারণ আপনি অলরেডি জানেন মায়োরকার সাথে হারার পর বার্সেলোনা পুরোপুরি মনে করেন লিগে একবারে জায়গা বসে, অর্থাৎ লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ একেবারে আউট হয়ে গেছে আপনি বলতে পারেন, কারণ 7 পয়েন্টসের লিডস নিয়ে নিছে, আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি আছে। সো লা লিগা জিতা রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব না, কোপা দেল রে থেকে আগের থেকেই আউট। সো এখন শুধু বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগ। ওভারঅল চিন্তা করলে এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতা ছাড়া তাদের কাছে কোনো ওয়ে নাই, কারণ রিয়াল মাদ্রিদ ইজ আ ক্লাব যারা ট্রফিলেস সিজন কখনো কাটাইতে চায় না। এবং ট্রফিলেস সিজন যদি তুমি তাকে উপহার দাও তাহলে তুমি আউট ভাই, অ্যাজ এ ম্যানেজার এটা খুব ভালো মতো জানা নাও। এবং বায়ার্ন মিউনিখের লিজেন্ডারি জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ার, সেও কিন্তু আছে। সো এই ব্যাপারটাও একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে বায়ার্ন মিউনিখের জন্য। বাট রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় যেই ড্রব্যাক আমি পার্সোনালি দেখি সেটা হচ্ছে থিবো কোর্তোয়া। এবং থিবো কোর্তোয়া না খেলার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদের উইনিং পার্সেন্টেজ তুলনামূলকভাবে কমে গেছে। ঠিক যেমন আপনার হ্যারি কেন যদি বায়ার্ন মিউনিখের হয়ে খেললে মানে উইনিং প্রবাবিলিটি পার্সেন্টেজ ওয়াইজ বাইরে যায়, ঠিক এমনই থিবো কোর্তোয়া যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে তাহলে রিয়াল মাদ্রিদেরও উইনিং পার্সেন্টেজ বাইরে যায়। আর যদি সে না খেলে তাহলে উইনিং পার্সেন্টেজ কমে যায়, সিভিয়ারলি কমে যায়। কারণ আপনার থিবো কোর্তোয়া ইজ আ ম্যান যে অনেকবার মানে কাউন্টলেস টাইম রিয়াল মাদ্রিদকে সেভ করছে। থিবো কোর্তোয়া ইজ আ এক্স ফ্যাক্টর অফ রিয়াল মাদ্রিদ, এবং কোর্তোয়া যখন খেলে তখন রিয়াল মাদ্রিদের টিমটা একটা ইললিগাল টিমে পরিণত হয়। সো কোর্তোয়া যখন এখানে নাই তখন এই ম্যাচটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, এবং আমার মনে হয় এখন এটা একটা ইভেন্ট ম্যাচে পরিণত হয়েছে। যদি কোর্তোয়া থাকতো তাইলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের উইনিং পার্সেন্টেজ এতটুকু বাইরে যাইতো, যেটা এখন একটা লেভেলে নাইমে আসছে। তবে ওভারঅল যদি চিন্তা করেন তবে দেখতে হবে আপনার কিলিয়ান এমবাপ্পে আছে, তার কথাটা আসলে অনেকক্ষণ ধরে বলি নাই। বাট বিষয় হচ্ছে আপনার এমবাপ্পে ইজ এমবাপ্পে, ও কখন কি করে ফেলবে কোনো ঠিক নাই। দেখা যাবে দূরের থেকে আইসা এমন একটা শট মাইরা বসছে জোরে, মানে চোখেই দেখলেন না বল ঢুকে গেল জালে। এবং ভিনিসিয়াস অবভিয়াসলি ইজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার, মানে রিয়াল মাদ্রিদের হয়ে তো অনেক ভালো, ব্রাজিলের হয়ে আমি অত ভালো পারফর্ম করতে কখনো দেখি নাই ভিনিসিয়াসকে। সো রিয়াল মাদ্রিদের হয়ে যেহেতু খেলবে তাহলে ভালো পারফর্ম করবে, এটা আপনি আশা করতেই পারেন। আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি থিয়াগো পিতার্চ উইল স্টার্ট ফর রিয়াল মাদ্রিদ। সো ওই ক্ষেত্রে আপনার কে বসবে বেঞ্চে এটা আমার ঠিক ক্লিয়ার না। থিয়াগো পিতার্চকে স্টার্ট করানোটা এই ম্যাচে পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগছে না, কারণ রিয়াল মাদ্রিদ যদি মানে তাদের মেগাস্টার প্লেয়ারদেরকে বসায় একাডেমির প্লেয়ারদেরকে স্টার্ট করায়,
এই ধরনের বড় ম্যাচে, তাইলে এটা একটা ব্যাকফায়ার ডিসিশনও হইতে পারে। কারণ আপনার বড় ম্যাচে বড় প্লেয়াররা খেলবে, শো আপ করবে, এই জিনিসটা সবাই এক্সপেক্ট করে এবং বড় ম্যাচে বড় প্লেয়াররা পারফর্ম করে, এটা আসলে প্রুভেন। এই ম্যাচটার দিকে ভাই সবার চোখ থাকবে, সবার, মানে এখানে কোনো আর সন্দেহ নাই। এবং এইটা হচ্ছে এই পুরা চ্যাম্পিয়ন্স লিগের এখন পর্যন্ত সবচেয়ে এক্সাইটিং ম্যাচ। ফাইনালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই ম্যাচে কে জিতবে, আই ডোন্ট নো ভাই। এই ম্যাচটা প্রেডিক্ট করা খুবই খুবই ঝামেলার এবং এই ম্যাচটা প্রেডিক্ট করা একটা ইম্পসিবল টাস্ক। এটা টোটালি একটা মানে ইভেন ম্যাচ, 50-50 চান্স দুই দলেরই। আপনার ফার্স্ট লেগ সেকেন্ড লেগ কামব্যাক হবে, কোনো কামব্যাক হবে না এই ম্যাচে। ফার্স্ট লেগে যে জিতবে আমার মনে হয় সেকেন্ড লেগেও সেই জিতবে। কামব্যাক হওয়ার কোনো চান্স এই ম্যাচে আমি দেখি না, কারণ দুইটা টিমই একই টাইপের টিম। বাট স্টিল আমাকে যদি একটা ফাইনাল কল নিতেই হবে এরকম যদি বলা হয়, তাইলে আমি বলবো এই ম্যাচে আপনার রিয়াল মাদ্রিদ জিতবে। 2-1 গোলে রিয়াল মাদ্রিদ জিতা যাবে আমার মনে হইতেছে। এরকম কোনো একটা স্কোর লাইন হইতে পারে, 2-1, মানে বায়ার্ন মিউনিখ উইল লুজ দিস ম্যাচ, এরকম ফিল হইতেছে। এখন কী করবো আমি, বুঝছেন না? দুনিয়ার সবাই বলতেছে বায়ার্ন মিউনিখ জিতবে, বাট আমার কাছেও মনে হইতেছে বায়ার্ন মিউনিখ জিতবে। বাট রেজাল্ট যখন আমার মনে হয় তখন আমি একটা ভিজুয়ালাইজেশন দেখতেছি যেখানে আপনি 2-1 এরকম একটা স্কোর লাইন দেখতেছি রিয়াল মাদ্রিদের দিকে। বাট আই কুড বি টোটালি রং, এবং বায়ার্ন মিউনিখ যদি এই ম্যাচটা জিতে তাইলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এটা কোনো ছোট স্কোর লাইন হবে না। হ্যাঁ, এটা অনেক বড় স্কোর লাইন হবে। যেমন ধরেন আপনার 3-1 অর 3-0 এরকম একটা স্কোর লাইন হয়ে যাবে যদি বায়ার্ন এটা জিতে। সো ওভারঅল চিন্তা করলে আমার মনে হয় এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ 2-0 অর 2-1 মানে 2টা গোল অ্যাটলিস্ট স্কোর করে এই ম্যাচটা জিতা যাবে। সো এরকমই ফিল আসতেছে, জানি না কি হবে, আই কুড বি টোটালি রং, এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল। সো আপনাদের কি মনে হয় এই ম্যাচটা কে জিততে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান।